নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আজকে সারা দিন ধরে নজর ছিল নতুন সরকারের অর্থাৎ পরিবর্তনের সরকারের প্রথম রাজ্য বাজেটের দিকে, এবং সেই বাজেট নিয়েই আজকে সন্ধ্যায় আমাদের আলোচনার কথা এবং সেই মতো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু একটু আগে আরেক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার রাজনীতি। তার ঘটনার ঘনঘটা আমি আগেও বলেছি যে তার ঘটনার ঘনঘটা চমকে দেওয়ার মতো, এবং সেখানে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে যখন এই বাজেট পরবর্তী সময়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা যখন প্রেস কনফারেন্স করছেন তখনও এর ঘুণাক্ষরেও আঁচ পাওয়া যায়নি। হঠাৎই দেখা গেল যে একদম বাজ বোঝাই করে বিক্ষুব্ধ তৃণমূল যারা বিধায়করা রয়েছেন তারা পৌঁছে গেলেন নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে। এবং ইন্টারেস্টিংলি যে পাঁচতারা হোটেলে আমরা এই ইলেকশনের আগে যতগুলো ইম্পর্টেন্ট বিজেপির প্রেস কনফারেন্স সেগুলো হতে দেখেছি, রীতিমতো বিজেপির তাবর যে ইলেকশন ম্যানেজাররা সেখানে ক্যাম্প করেছিলেন, সেই পাঁচতারা হোটেলে পৌঁছে গেলেন ঋতব্রত, সন্দীপন সাহারা। শুধু তাই নয়, কাউন্সিলরদের একটা বড় অংশ পৌঁছে গেলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা পৌঁছে গেলেন, সাবিনা ইয়াসমিনরা পৌঁছে গেলেন। এমনকি যে অরূপ বিশ্বাস কিছুক্ষণ আগেও আজকে দ্বিতীয়বারের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার পর বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, সেই অরূপ বিশ্বাস পৌঁছে গেলেন। স্নেহাশিস চক্রবর্তী, যিনি রাজনীতি থেকেই নাকি সন্ন্যাস নিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন, সেই স্নেহাশিস চক্রবর্তীও পৌঁছে গেলেন। এবং সেখানে আমরা দেখলাম রীতিমতো মঞ্চ করা আছে, যে মঞ্চে জোড়াফুল প্রতীক রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অধিবেশন, কিন্তু সেখানে এক কুচিও মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি নেই। নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হলো, নতুন চেয়ারপারসন অরূপ রায়, নতুন সভাপতি অরূপ রায়। এখনও পর্যন্ত কিছু কনফিউশন থাকছে, তার কারণ আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ঋতব্রত, সন্দীপনরা তারা প্রেস কনফারেন্স করবেন বলে আমরা জানতে পারছি। সহসভাপতি অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, এবং যে নামগুলো উঠে আসছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সাসপেন্ড করা হয়েছে বলে একটা খবর ভেসে বেড়াচ্ছে, যদিও তার কনফার্মেশন কোনো পক্ষ থেকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এই মুহূর্তে সমস্ত নজর নিউ টাউনের ওই পাঁচতারা হোটেলের দিকে। সে প্রসঙ্গেও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে রিভু সান্যাল, সিপিআই এর পক্ষ থেকে শ্রীকুমার মুখার্জি, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন বিজেপির পক্ষ থেকে ধনপাত রাম আগরওয়াল। আমি প্রথমে প্রদীপ্তর কাছেই যাই। প্রদীপ্ত, যে সময় দাঁড়িয়ে বাজেটের দিকে সবার নজর, বাজেটে কি প্রাপ্তি কি অপ্রাপ্তি, সংকল্পপত্রের সঙ্গে এই বাজেটের কতটা সাযুজ্য আছে, এই সমস্ত চর্চা হচ্ছে, সেই সময় তো নিউ টাউনের পাঁচতারা হোটেলে নিও তৃণমূল, যদি বলি নিও তৃণমূলের উদ্ভব। না, তৃণমূল হয় এখানে ঋত ধরবে আর কি। মুশকিল হচ্ছে যে তৃণমূল থেকে সাসপেন্ডেড একজন নেতা, সে একটা আনরেজিস্টার্ড দল হিসেবে কাজ করছে কিনা সেটা দেখতে হবে। এবার আমি তো মনে করছি যে আমাদের দলের তরফে পুলিশে এবং নির্বাচন কমিশনে কেস করা উচিত যে এই ধরনের অন্যায় কাজ কিভাবে একটা দল করছে। এবার আমার আরো কষ্ট হচ্ছে প্রিয়াঙ্কা ত্রিপুরিয়ালদের মতো নেতাদের জন্য, যারা সন্দীপন সাহার বাড়িতে গিয়ে চূড়ান্ত চিৎকার। প্রদীপ্ত, প্রিয়াঙ্কার কথা পরে ভাববেন, অরূপ বিশ্বাসের কথা ভাবুন, ফিরহাদ হাকিমের কথা ভাবুন, স্নেহাশিস চক্রবর্তীর কথা ভাবুন, সাবিনা ইয়াসমিনের কথা ভাবুন। এটা ভেবেই তো বললাম দিদি যে আমাদের উচিত এখন তাদের বিরুদ্ধে পুলিশে কেস করা। আমি সেটা প্রথমেই বলে নিয়েছি। তারপরের লাইনটা একটু বলতে দেবে না যে প্রিয়াঙ্কা ত্রিপুরিয়ালদের কেন বলবো না? নভোটেলে হচ্ছে, নভোটেলে কোথায় নভোটেল এক্ষুনি তুমি বললে, কার নভোটেল, কিভাবে নভোটেল সব জানে, বিজেপির স্পন্সার্ড একটা জায়গা। এদের বিরুদ্ধে কোনো কেস হচ্ছে না, সন্দীপন সাহার বিরুদ্ধে কেস হচ্ছে না। সে তো প্রদীপ্ত, কাল যদি তুমি আমাদের নভোটেলে পার্টি দেবে মনে করো, তোমার জন্মদিন বা তোমার কোনো সাফল্য উদযাপন করতে, সেক্ষেত্রে তুমিও সেখানে ব্যাংকুয়েট বুক করতেই পারো। করতেই পারি, নিশ্চয়ই করতে পারি, কিন্তু কখনো কখনো কার্য আর কারণের মধ্যে যদি একটা সরল রেখা তৈরি হয়, মানুষ তো সরল রেখাকে সহজে মিস করে না। সব রেখা আবার সরল হয় না, কিছু রেখা বক্রও হয়, সেই বক্ররেখাও অনেকে দেখতে পায় আর কি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এই প্রথম পশ্চিমবঙ্গ দেখলো একটা বিরোধী দলনেতা সরকারি নেতার পরামর্শ অনুযায়ী সরকারের সমালোচনা করবে, শ্যাডো ক্যাবিনেট হয়ে যাচ্ছে রিয়েলি ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। শ্যাডো ক্যাবিনেট আর থাকছে না,
ক্যাবিনেটের মতন করে ক্যাবিনেটের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে এই হৃত তৃণমূলীরা। আমি আবারও বলছি, তোমাদের মাধ্যমে দলের কাছে নিশ্চয়ই আমার বার্তাও পৌঁছাচ্ছে, অবিলম্বে নির্বাচন কমিশন, কারণ আমার দলের প্রতীক ব্যবহার করছে কোন অধিকারে, যার প্রতিষ্ঠাতারা ওখানে কেউ নেই, যার পদাধিকারীরা ওখানে কেউ নেই, এখনই উচিত নির্বাচন কমিশনকে নিশ্চিতভাবে একটা অভিযোগ জানাতে যে এই ধরনের কর্মসূচি যেন না করতে পারে এবং পুলিশে কেস করতে যে এর বিরুদ্ধে কি কি আইনি প্রক্রিয়া চালানো সম্ভবপর হয়। প্রদীপ্ত, কোনো ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নজরে পড়ছে না, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকড্রপ, সেখানে আমরা জোড়াফুল প্রতীক দেখতে পাচ্ছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছি, মহাত্মা গান্ধী দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন এখানেই যে সেখানে তাহলে কি মমতাহীন নিয়ত তৃণমূল, তার আত্মপ্রকাশ আজকে হলো? আমি সেটাই বললাম যে এটাকে আত্মপ্রকাশ বলবে না এটাকে বলবে যে একটা ছল চাতুরি করা পুরো আলোচনা বিজেপির যে পলিসি, সেই পলিসির বাইরে থেকে তৃণমূল কেন্দ্রিক চর্চা করা, তৃণমূলের ডিভিশন কেন্দ্রিক চর্চা করা, জননীতির কোনো চর্চা আর হবে না, পুরো তৃণমূল 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 হয়েই চর্চাটা চলবে, যাতে করে আমরা সংকল্প পত্রের সঙ্গে বাজেট তার যে কি মিল আছে সেই অমিল আছে সেটাকে দেখার চেষ্টা করব না, তার বদলে আমরা ব্যস্ত থাকবো হৃত তৃণমূল নিয়ে এবং সন্দীপন সাহারা কিভাবে বেঁচে যাবে সেই নিয়ে চর্চা করব, কিভাবে অরূপ বিশ্বাস আর্জেন্টিনার মাধ্যমে 3 গোল দিলেন বা খেলেন এবং তারপরে চিঠি দিলেন, তারপরেই চলে গেলেন দক্ষিণ বিধাননগরে, সেখানে গিয়ে তিনি আবার 3 গোল দিলেন কিনা, ক্রীড়ামন্ত্রী ছিলেন তো পূর্বে, ফলে ক্রীড়ামন্ত্রীর মতন গোল খেলছেন কিনা সেটাও আমি জানি না, কোথাও গিয়ে যিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়েছিলেন সুন্দর বাচিক শিল্পী হতে পারে, তিনি আবার ফিরে এলেন, স্বাভাবিক অনেকগুলো প্রশ্ন আসছে। সেই ভদ্র মহিলার কথা মনে করছি যার স্বামী ওই জমি কেলেঙ্কারিতে অরূপ রায়ের দ্বারা খুন হয়েছিলেন বলে মনে করেছিলেন এবং এই বিজেপিকে চূড়ান্ত ভাবে সমর্থন করেছিলেন, তাদের হয়ে প্রচার করেছিলেন যে আমার স্বামীর বোধহয় এবার যে তুমি যার কথা বলছো তপন দত্ত, আজকে এতদিন পর তপন দত্তের সেই হত্যার পর 1 দশকেরও বেশি সময় কেটে গেছে, আজকে তপন দত্তের স্ত্রীর কথা মনে পড়ছে প্রদীপ? আমি বলছি না, এটা তপন দত্তের স্ত্রী নিজে বলেছেন ভোটের পরের দিন, এবং ভোটের দিন 4 তারিখে তিনি গণমাধ্যমে পরিষ্কার বলেছেন এই কথাটা, এবং তার কথা ধার করে নিয়ে বলছি যে বিজেপিকে যারা ভোট দিল তারা আজকে কিরকম হাত কামড়াচ্ছে, একদিকে একটা বড় অংশের মানুষের হাতের টাকা চলে যাচ্ছে, তাদের জীবিকা সংস্থান চলে যাচ্ছে, আর একটা বড় অংশ যারা বলছে আমরা যে কারণে যাদের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিলাম আজকে তারাই শ্যাডো ক্যাবিনেট হয়ে যাচ্ছে, ফলে আমাদের হাত কামড়া ছাড়া গতি থাকছে না। আমি আসবো প্রদীপ্ত তোমার কাছে, আমি রিভুর কাছে আসি। রিভু, 28 বছর আগে আমরা এই রাজ্যে একটা নতুন রাজনৈতিক দলের উদয় দেখেছিলাম এবং কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস দলটি তৈরি করেছিলেন এবং তার পরের যে ইতিহাস সেটা সবার জানা। আজকে 28 বছর পর দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন চলছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ফ্রেম ছবি কোথাও নেই। অরূপ রায় তিনি সর্বভারতীয় সভাপতি হয়ে যাচ্ছেন, সাবিনা ইয়াসমিন তিনি জেনারেল সেক্রেটারি হয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত আগাগোড়া, কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রত্যেককে প্রথমেই শুভ সন্ধ্যা জানাতে চাই। বাংলার রাজনীতিতে যে ঘটনার সাক্ষী আমরা থাকছি এটা অনেকটা মহারাষ্ট্র 2.0-র মতো আমার মনে হচ্ছে। বাংলার রাজনীতিতে আজকে যে ঘটনা আমরা দেখছি তার সাক্ষী আমরা বিগত দিনে থাকিনি। আমরা বাংলার রাজনীতিতে অনেক নাটকীয় উত্থান পতন দেখেছি, হয়তো আমার জন্ম তখন হয়নি বা এখানে যারা আছেন অনেকেরই হয়তো তখন জন্ম হয়নি। 70-এর দশকে অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী থেকেছে বাংলার মানুষ, কিন্তু বাংলার রাজনীতিতে 2026 সালে দাঁড়িয়ে যে ঘটনা আমরা দেখছি তার সাক্ষী কিন্তু বাংলার মানুষ বিগত দিনে থাকেনি। আজকে আপনি একটা কথা বলুন তো, একটা দল ক্ষমতা এলো ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের শোচনীয় বিপর্যয় হলো, নির্বাচনী বিপর্যয়, কিন্তু শোচনীয় নির্বাচনী বিপর্যয়ের পর থেকে মেইন স্ট্রিম মিডিয়াতে ক্রমাগত আলোচনা হয়ে যাচ্ছে তৃণমূলের রাজনৈতিক ভাঙন নিয়ে, তৃণমূলে কে কোন দিকে থাকবে তা নিয়ে, কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল তাই নিয়ে ক্রমাগত আলোচনা হয়ে যাচ্ছে। কিন্তু বিজেপি রাজনৈতিক যে কর্মসূচিগুলো নিচ্ছে তার সাফল্য তার ব্যর্থতা এই নিয়ে কোনো আলোচনা আমরা মিডিয়ায় দেখছি না।
এই যে দৃষ্টি ঘোরানো রাজনীতি, এটা বিজেপি কিন্তু অত্যন্ত সুনিপুণ ভাবে বাংলার বুকে করতে পারছে। মহারাষ্ট্রের বুকেও আমরা এই রাজনীতি দেখেছি, বাংলার বুকেও এই রাজনীতি দেখেছি। বিভিন্ন জায়গায় যেখানে আঞ্চলিক দল আছে সেরকম অনেক রাজ্যেই আমরা এই ধরনের রাজনীতির সাক্ষী থাকছি। এটা গণতন্ত্রের পক্ষে কিন্তু অত্যন্ত কালো দিন বলে আমি আসবো মনে আপনার কাছে। আমি একটু শ্রীকুমারদার কাছে যাই। শ্রীকুমারদা, আপনি দীর্ঘদিন ধরে একজন একজন বিধায়ক ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। আজকে এই যে পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে অন্তত কাগজে কলমে ৮০ জনের মধ্যে ৬০ জন বিধায়ক তারা ঋতব্রত সন্দীপন সাহাদের গোষ্ঠীতে রয়েছেন, এবং সেই নাম্বারের জোরে এই মুহূর্তে দাঁড়িয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন সেটা চলছে মমতাহীন অবস্থায়। এটা আপনি কিভাবে দেখছেন টেকনিক্যালি? এই যে একটু আগে প্রদীপ্ত বলছিল যে এটা নিয়ে মামলা করা উচিত ইত্যাদি, টেকনিক্যালি এখানে কোথাও কোনো ব্যারিয়ার রয়েছে? আমি টেকনিক্যালি কিছু বলার আগে একটা কথা বলেই নেওয়া দরকার মপিয়া, তা হচ্ছে যে এই দক্ষিণপন্থী দলগুলো কেন কোন দিকে আছে এটা গোটাটাই নির্ভর করছে তার নিজের পজিশন সেই দলে কোথায় থাকবে। অর্থাৎ তার কামাই হতে পারে, তার পোস্ট হতে পারে, তার র্যাঙ্ক হতে পারে, এই সবটা মিলিয়ে তার পজিশন কোথায় তার উপর নির্ভর করে। এটা বামপন্থীদের সাথে এখানেই বোধহয় এদের তফাৎ। এবার বলছি টেকনিক্যালি এরা যদি শুধু টেকনিক্যালি, মানে এর সাথে আমার দলের কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই, আমি যা বুঝি সেটা নিয়ে যদি বলি, তাহলে আমি বলছি পরিষ্কার যে এরা ৬০ জন আছেন। ন্যাচারালি ইলেকশন কমিশন কাছে চলে গেলে বা সুপ্রিম কোর্টে গেলে এরা জিতবেন, সিম্বলও পাবেন, এদের লিডারশিপও পাবেন। কিন্তু আরেকটা সন্দেহ আছে, তা হচ্ছে কালকে যে তৃণমূলে মানে ঋতব্রত তৃণমূলে ছিলেন, আজকে সে কোন দিকে থাকবেন তার তো কোনো গ্যারেন্টি নেই। শেষ পর্যন্ত যখন অফিসিয়ালি একেবারে সই সাবুত অথবা বাই ফেস যখন দাঁড়িয়ে বলতে হবে, তখন কে কোন দিকে থাকবে কোনো গ্যারেন্টি নেই। মমতা ব্যানার্জি এখন একদম আস্থা করে পড়ে আছেন, সেটাই জায়গা হয়ে গেছে তার। তিনি যা করেছেন, অভিষেক যা করেছে, তাতে এই জায়গাগুলোই তাদের জন্য একদম নির্দিষ্ট ছিল, সেই জায়গাটাই তৈরি হয়ে গেছে। এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে। বিজেপি এই যে জিতলো, এই জেতার পেছনে বিজেপির আদর্শ হিন্দুত্ব কতটা আছে আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত জানি যে তৃণমূল সম্পর্কে মানুষের ঘৃণা, তৃণমূলকে মানুষের ভয়, তৃণমূলকে নিয়ে চিন্তিত হওয়া, এই গোটাটাই তৃণমূলকে একদম রাস্তায় ফেলে দিয়েছে। সেটাই যদি হয়, আমার প্রশ্ন শ্রীকুমার দাস, সেটাই যদি হয় যে তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি একটা হিউজ ম্যান্ডেট তৃণমূল কংগ্রেসের এগেনস্টে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারংবার এমনকি ব্যক্তি আক্রমণেরও নিশানা হচ্ছেন, তাদের তুমুল সমালোচনা চলছে, তাদের গত ১৫ বছরের যে স্টাইল অফ ফাংশনিং সেটা নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, এবং সেটা মানুষের মনে চূড়ান্ত একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি করেছিল। বাট মাই পয়েন্ট ইজ যে সেখানে মানে যে বিধায়করা, এই বিধায়করা তো ১.৫ মাস আগেও তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচার করে, বা অনেক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে প্রচার করেছেন, অর্থাৎ তাকেও নেতা মেনে, সেকেন্ড ইন কমান্ড মেনে তারা জয়ী হয়েছেন। তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওই যে হিউজ প্রতিষ্ঠান বিরোধিতা এবং হিউজ সমালোচনা এবং হিউজ আক্ষেপ, হিউজ কোটানকোট জনরোষ, তার দায় থেকে এরা কি একদম মুক্ত বা আলাদা পৃথক থাকতে পারেন? একদম নয়, কিন্তু একটা কথা মনে করা উচিত বোধহয় আমাদের, যে ইলেকশন মানে মানুষ ভোট দিল এবং নির্বাচিত হলো, এই যে অবস্থা সংবিধান মোতাবেক বা আমরা যেটা প্র্যাকটিস করেছি একদিন, সেইটার বাইরে গিয়ে যখন আমার মডেল তৈরি হয়ে যায়, ডায়মন্ড হারবার মডেল অথবা অন্য কোনো মডেল, যেখানে দাঁড়িয়ে আমি ঠিক করে দেবো লোক কোথায় ভোট দেবে, এইটা যখন ঠিক হয় তখন কিন্তু আর অন্য কথাগুলো আসেই না। আমি আসবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে ধনপত রাম আগরওয়াল। ধনপত জি, আপনি আসার আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যেটা শুরু করলাম, যে আমরা আজকে আলোচনাটা সম্পূর্ণ স্টেট বাজেটের ওপর, নতুন সরকারের প্রথম বাজেটের উপর রাখবো বলেই স্থির করেছিলাম, কিন্তু এই মুহূর্তে
আরও একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট চলছে এবং নিউ টাউনের একটি 5 তারা হোটেলে ঘটনাচক্রে, যে 5 তারা হোটেলটি আপনাদের খুব চেনা, আপনাদের তাবর ইলেকশন ম্যানেজাররা যে 5 তারা হোটেলে এসে নিউ টাউনের যেখানে রীতিমতো ক্যাম্প করেছিলেন, সেই হোটেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন, সেই স্পেশাল সেশনে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। একটা ঘুরে ফিরে বেড়াচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও সরানো হয়েছে, এমন খবরও আসছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে, যদিও তার এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। মানে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে মমতাহীন নিয় তৃণমূলের একটা আত্মপ্রকাশ ঘটছে। দেখুন, এটা আমাদের বর্তমান বিজেপি সভাপতি শ্রমিকদা বারংবার এই কথা বলেছেন যে যা কিছু আছে তৃণমূল এই অবধি 4 তারিখে পরে নির্মূল হয়ে যাবে। কাজেই এখন তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, যা কিছু আছে একটু স্ক্যাটার্ড ওয়েতে তাদের এখন শেষ হওয়ার পথে। আর এরা যে এই যে 60 জন বা তার সঙ্গে সঙ্গে যে কাউন্সিলররা বা যারা পরাজিত হয়েছেন প্রার্থী, স্নেহাশিস চক্রবর্তী বলুন, অরূপ বিশ্বাস বলুন, তাদের মতো যারা রয়েছেন, এরা কি ভালো তৃণমূল? দেখুন, ভালো মন্দ আমি কিছু বলবো না, কিন্তু আমার যে স্পষ্ট যেটা বোঝা যায় যে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই। তৃণমূল এখন যে কোনো রকমভাবে এদিকে ওদিকে করে আলটিমেটলি যেমন একটা হয় যে অস্তিত্বহীন হওয়া। এরা কারা? এরা কি তাহলে আপনাদেরই বি টিম? না 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 না, এটা ভারতীয় জনতা পার্টি এভাবে কোনো রকম স্বীকৃতি দিতে পারে না যে আমাদের বি টিম। এরা নিজেকে যা কিছু ডিক্লেয়ার করতে পারে, কিন্তু এটা আমরা ওই জিনিসটা স্বীকার করতে পারি না। আমি এখানে একটু প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, প্রথম থেকেই বিজেপির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বিজেপির 4 তারিখের পরের তৃণমূল যারা, তাদের গ্রহণ করবে না, এবং এখনো পর্যন্ত অন্তত তাদের কাউকে বরণ করে নিয়ে গিয়ে বিজেপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এরকম একটি ঘটনাও ঘটেনি। তাহলে কেন, মানে বিজেপিকে নিশানা কেন করছো? কেন এর নেপথ্যে বিজেপির অঙ্গুলি হেলন রয়েছে এই অভিযোগ করছো? না, তার কারণ অনেকগুলো আছে। ঋতব্রত যেদিনকে দিল্লি যাচ্ছেন, অদ্ভুত ভাবে তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে দেখা হয়ে যাচ্ছে। তো হয়ে যেতেই আমাদের পারে 20 জন কোইন্সিডেন্টাল সাংসদ, ঘটনাচক্র। আমি এটাই বলছি, পরপর দুবার ঘটনাচক্রে পরপর দুবার হচ্ছে। আমাদের এমপি 90 মিনিটের কাছাকাছি কথা বলছেন আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তার সঙ্গে। আমাদের এমপি তিনি 10 বার কথা বলছেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাদের নেতাদের দিল্লির বাড়িতে বৈঠক হয়ে যাচ্ছে, এনসিপিআই এর সঙ্গে তাদের জোট হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরঞ্চ সিকিউরিটি বেরিয়ে যাচ্ছে। একই অভিযোগে অভিযুক্ত যারা এখনো ওই দলে যাননি, তারা ডিম খাচ্ছেন, তারা জেলে যাচ্ছেন। এইগুলো মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না। সব থেকে কষ্ট পাচ্ছে বিজেপির সেই সাধারণ কর্মীরা, যারা দীর্ঘদিন 21 সালের পর থেকে সেই যন্ত্রণায় রয়েছেন। অনেকে তো এটাও বলছেন আমাদের যে 327 জনের বেশি মারা গেছেন, আমি তার সত্য জানি না, নিশ্চয়ই সামনে আসবে, মানে ইডি সিবিআই তারা শাস্তি দেবে এবং শাস্তি দিয়ে ঠিক করবে যে কাকলি ঘোষ দস্তিদারের নাম জড়িত আছে কিনা, বা 20 জন সাংসদ মানে 140 জন বিধায়ক, এই তার মধ্যে আমাদের যারা এখন আছে বলে মানে রয়েছে বলে এখনো দাবি, কিন্তু পক্ষান্তরে বিজেপির কাজ করছে, তাদের হাতে ওই 327 জনের কারোর রক্ত লেগে আছে কিনা, এইগুলো তো অভিযোগ। ফলে সাধারণ বিজেপি কর্মীরা যারা তৎকাল বিজেপি নয়, আদি বিজেপি, তাদের বুকে খুব কষ্ট হচ্ছে। এটা ট্রেনে, বাসে, ট্রামে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার তারা অনুভব করতে পারছি। হকারদের রাজনীতি আলোচনায় নেই, বাজেট আলোচনায় নেই, হ্যাঁ অনেক কিছু আজকে আলোচনা নেই, তার বদলে আলোচনায় আছে ঋত তৃণমূল। আমি এখানে একটু রিভুর কাছে আসবো। রিভু, যেটা খুব ইন্টারেস্টিং যে আমরা যেভাবে এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রধান বিরোধী ধরে নেওয়া যেতে পারে যে এই 60 জন তৃণমূল বিধায়ক যদি ধরে নেই আমরা নাম্বারের বিচারে, যেহেতু তারা এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ, যারই ভিত্তিতে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মান্যতা দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে আমরা যেভাবে বিরোধিতা এখনো পর্যন্ত দেখছি, বিশেষ করে আজকে বাজেট নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব, বাট মাই পয়েন্ট, এইখানে আমার পয়েন্ট হচ্ছে যে আজকে বাজেট পেশের পরও আমরা দেখলাম যে
ঋতব্রত বললেন যে ইনফ্রাস্ট্রাকচারে আরও জোর দেওয়া দরকার, এক। দুই হচ্ছে আখরুজ্জামান, তিনি সংখ্যালঘু খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দটা কমানোর ব্যাপারে একটু বলছিলেন। কিছুক্ষণ পরে আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি বা আখরুজ্জামান কেউই অর্থনীতিবিদ নই, আমাদের ভালো করে দেখতে হবে, তারপর বলতে হবে। আপনার কি মনে হয় যে আসলে ভীষণ সরকার ফ্রেন্ডলি একটা বিরোধী পক্ষ সেটা দেখা যাচ্ছে? দেখুন, এই কথাটা আপনি যে কথাটা বলেছেন এটা একেবারেই ধ্রুব সত্য কথা। যে অপোজিশন বাংলার বুকে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, আমি আরো ক্যাটেগরিক্যালি বলতে চাই তৈরি করা হয়েছে, সেটা স্যাডো অপোজিশন ছাড়া আর কিছুই নয়। এরা একটা মেকি অপোজিশন, এদের সরকার বিরোধিতার কোনো লক্ষ্য নেই, এরা সরকারের সমর্থক হিসাবেই আরো কাজ করতে চায়। বিজেপি এখানে নিজে থেকেই অপোজিশনকে তৈরি করেছে এবং নিজে থেকে অপোজিশনকে তৈরি করেছে যাতে সরকার বিরোধিতার রাজনীতিটা জোরদার না হয়। কিন্তু একথা পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই যে সরকার বিরোধিতার রাজনীতির ক্ষেত্রে আমরা কোনো রকম জায়গা ফাঁকা রাখবো না। আগামী দিনে আরো বৃহত্তর সরকার বিরোধিতার রাজনীতি আমরা করব। সরকারকে কিছুদিন সময় দেবো, সরকারের সদর্থক ভূমিকা থাকলে আমরা তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব, বা অন্য ক্ষেত্রে আমরা গঠনমূলক বিরোধিতা ছাড়াও আরো বিরোধিতার রাজনীতি করব, যেখানে বিরোধিতার রাজনীতি করা প্রয়োজন। আমি আসবো রিভু আপনার কাছে। এই রিভু যে কথাটা বললেন যে যে আমি ওটাতেই যে আসতে চাইছিলাম। মানে একটা সফট বিরোধী পক্ষ তৈরি করা হয়েছে, এটা রিভুদের না না অভিযোগ। না, এটা একেবারেই মানে আমি বলবো এটা একটা আধারহীন এরকম একটা প্রিজামশন উনি নিচ্ছেন। ব্যাপার হচ্ছে যে 208 জন এমএলএকে নিয়ে আজকে এত একটা বিরাট মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে, সেখানে আমরা সবসময় চাইবো একটা ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ অপোজিশন। কেন অপোজিশন তো লোকতন্ত্রের মধ্যে কোনো এরকম ব্যাপার নয় যে লোকতন্ত্রে বিরোধী দল ছাড়াই সেই opposition কাজে যারা- আমরা চাই, যারা আমরা কাগজে তো চাই কলমে এখনো তৃণমূল অপোজিশনকে অ্যাভয়েড করা। হ্যাঁ। ধানপাতজি, সেই অপোজিশন যারা কাগজে কলমে তৃণমূল, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা যতটা করছে ততটা সরকার পক্ষের করছে না। সেটা তো দেখুন, সেটা তো তাদের কি পার্সপেক্টিভ আছে, তারা কেন অপোজ করতে চাইছে না, বা তারা বাজেটকে আদৌ তারা দেখেছে কি না জানি না। তবে আমরা যতটা চেষ্টা করেছি, আমরা মানুষের ভালোর জন্যে বাজেটটা তৈরি করেছি, যাতে নাকি গরিবী সমস্যা মিটে যায়, উন্নয়ন হয়, কর্মসংস্থান তৈরি হোক, পরিকাঠামো তৈরি হোক, শিক্ষা চিকিৎসা যে অবস্থা একেবারেই নিচের দিকে চলে গিয়েছিল সেগুলোকে ঠিক করার জন্য এই বাজেটের মধ্যে যত সমস্ত ইচ ওয়ার্ড অ্যান্ড ইচ সেন্টেন্স স্পিক্স অ্যাবাউট পিপলস ওয়েলফেয়ার। আমি আসবো, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হবে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি এবং বাজেটে আজকে কি থাকলো না সেদিকেও আমরা নজর দেব। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই ঋতব্রত সন্দীপনরা তারা প্রেস কনফারেন্স করবেন বলে জানা যাচ্ছে, সেদিকেও আমাদের নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। এই নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন একটু শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে এমন অনেকে ওখানে আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে ছিলেন, ব্যক্তিগত প্রতিষ্ঠা, কাউন্সিলর, এমআইসি, মেয়র, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রিত্ব, দপ্তর, সামাজিক প্রতিষ্ঠা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, তার মঞ্চটাকে ব্যবহার করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে তারপরেও যদি কারুর মনে হয় ছেড়ে যাচ্ছেন, হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। তার বদলে যদি শুনতে হয়, আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন, এদের জেতাতে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। আমরা কুণাল ঘোষের বক্তব্য শুনলাম। খুব সংক্ষেপে আমি এই প্রসঙ্গে একটু শ্রীকুমারদার কাছে আসছি। শ্রীকুমারদা, এই বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এটাই প্রাপ্য ছিল, এগুলো আপনি বলছিলেন, বাট পয়েন্ট তো এটা যে
প্রশ্নটা কুণাল ঘোষ তুলছেন যে আমিও যে প্রশ্নটা আগে করছিলাম যে এরা জিতেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে দেখিয়ে, সেই প্রতীকে, এবং শুভেন্দু অধিকারী যখন দলত্যাগ করেন প্রথমত সেটা নির্বাচনের মুখে দাঁড়িয়ে তিনি দলত্যাগ করেছিলেন, 1, 2 তিনি কিন্তু সেই সময় একাধিক দফতরের মন্ত্রী সেটা পরিত্যাগ করেছিলেন, তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন, অর্থাৎ যে প্রতীকে তিনি জয়লাভ করেছিলেন সেই প্রতীকের ছায়া নিয়ে তিনি অন্য দলে যোগদান করেননি। সেখানে দাঁড়িয়ে যদি নাম্বারের কথা আমরা ধরছি শ্রীকুমার দা, কিন্তু নৈতিকতার দিকটা নৈতিকতা, আমি তোমাকে আগেই বললাম যে দক্ষিণপন্থী দলের নৈতিকতা কি, নীতি নেই তো তার নৈতিকতা কি থাকবে? এরা প্রত্যেকেই নিচে ক্ষমতায় আসতে চায়, যেভাবে হোক সেইভাবে আসতে চায়। নয়তো কখনো সত্যি কথা বলতে কি বিজেপি এবং মুসলিম সংগঠনের লোকেরা তারা এক জায়গাতে পৌঁছাতে পারে? কখনো পৌঁছাতে পারে? এ তো নীতিভ্রষ্ট লোকেরা চালায়, এটা হতে পারে না। কিন্তু এখানে হয় কারণ তারা ক্ষমতায় আসতে চায়। কত টাকা মিম নিল বিজেপির কাছ থেকে আমরা কেউ জানি না, কিন্তু এটা বাজারে খবর যে মিম বিরাট টাকা পেয়েছে, একদম পরিষ্কার কথা। কাজে কে কাকে সমর্থন করছে, কে কাকে জেতাচ্ছে, সবটাই নিজের কোথায় থাকবে, কোন পজিশন পাবে তার উপর নির্ভর করে। আমি আসবো শ্রীকুমার, আমি এবার একটু বাজেটের দিকে নজর রাখি এবং এর পাশাপাশি আমরা ডেফিনেটলি ঋতব্রত সন্দীপনরা প্রেস কনফারেন্স করলে আমরা সেই প্রেস কনফারেন্স আপনাদের দেখাবো। তার আগে একটু রাজ্য বাজেটের দিকে নজর রাখি। পরিবর্তনের পর নতুন সরকারের প্রথম বাজেট দেখুন। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম বাজেট, ডাবল ইঞ্জিন সরকারের অনুকরণে বাজেটে জনমুখী মডেল। সরকার যেন কল্পতরু, ভুরি ভুরি দানসত্র, অসংখ্য প্রতিশ্রুতি আর সংকল্প রক্ষা। প্রথমে ঘোষণা মহার্ঘ ভাতার, দীর্ঘ লড়াই, আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ স্বস্তি। 20% ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে। বকেয়া ডিএর সবটাই মেটানোর নির্দেশ আদালতের। আপাতত বাড়ানো হলো 20% ডিএ, 18% মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। গত অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে তৃণমূল সরকার। ডিএ বেড়ে 22% হয়েছিল, তবে বর্ধিত হার কার্যকর হয়নি। এবার 20% বেড়ে বর্ধিত ডিএর হার 38%। কেন্দ্রের কর্মীরা 60% হারে ডিএ পান। রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক এখনো 22%। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়া অক্টোবর থেকেই পেয়ে যাবেন। তৃণমূল সরকারের আমলে ডিএ নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বারবার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি বারবার এড়িয়ে যায় তৃণমূল সরকার। হাইকোর্ট থেকে ডিএ জল গড়ায় সুপ্রিম কোর্টে। আমরা খুশি যে লড়াইটা আমরা দিয়েছি এবং যে লড়াইয়ের ফলে একটা সরকারের বদল হয়েছে, সেই লড়াইয়ের একটা পরিণতি আজকে অন্তত দেখতে পেয়েছি। পূর্ণাঙ্গ বাজেটে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের ঘোষণা। নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত। 50,000 নিয়োগ শিক্ষাক্ষেত্রে। 20,000 শূন্য পদ রয়েছে পুলিশ বিভাগে। 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের পদে নিয়োগ। বাকি শূন্য পদে অন্য সরকারি দপ্তরের নিয়োগ। 10% পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও অর্থমন্ত্রীর ঘোষণা, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব। হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিকও 2,000 টাকা বাড়বে। প্রাণী বন্ধু, প্রাণী সেবী, মৈত্রী ও অন্যান্য এআই কর্মীদের মাসিক 2,000 টাকা বৃদ্ধি। পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা পারিশ্রমিক বৃদ্ধি। মিড ডে মিলের উপকরণের খরচের জন্য পড়ুয়া প্রতি 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা। কলকাতা পুরসভা এলাকায় থাকা স্কুলগুলির জন্য ইসকনের সহযোগিতায় মিড ডে মিল। সরকারি হাসপাতালে রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ 56 থেকে বেড়ে 110 টাকা। প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় 500 টাকা বৃদ্ধি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে।
এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাজেট করতে হয়েছে, এত মানুষের কাছে যেতে হয়েছে, সেটা মূলত আত্মনির্ভর বা স্বনির্ভর বাংলা ছিল। এখানে খরচের কথা বলা আছে, কিন্তু টাকাগুলি কোথা থেকে আসবে, অর্থাৎ সরকারের আয় কি, সেটা কিন্তু এই বাজেট পুস্তিকায় একেবারেই স্পষ্ট নয়। কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট হচ্ছে। আমি এর ভালো মন্দ কোনোটাই আমরা বলছি না। বিজেপি সরকারের কথা মতো রাজ্যের মাথায় এখন পাহাড় প্রমাণ ঋণের বোঝা। শিল্প বাণিজ্য প্রকল্পে ইনসেন্টিভ দিয়ে লগ্নি টানার চেষ্টা নতুন সরকারের, সঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের ফায়দা। লক্ষ্য কতটা খাতায় কলমে বাস্তবায়িত হবে, অপেক্ষায় থাকবে বাংলা। প্রদীপ্তর কাছে যাই। প্রদীপ্ত, অনেকগুলো ক্ষেত্রে আমরা যে পদক্ষেপ দেখলাম বাজেটে, সেগুলো নিঃসন্দেহে আশাব্যঞ্জক। জাস্ট শুরুতেই যদি বলি যে ডিএ নিয়ে এত দিন ধরে আন্দোলন চলছিল, ডিএ থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে ডিএ নিয়ে যারা আন্দোলন করছিলেন, তারা আজকে আশার আলো দেখছেন। দেখুন দিদি, যে কোনো ভালো পদক্ষেপ অবশ্যই সাধুবাদ যোগ্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিরোধী দল হিসেবে কিছু বিষয়কে জনগণের সামনে আনাও জরুরি। আমি তো আজকে ভেবেছিলাম আমাদের গ্যাসের দাম 450 টাকা করার জন্য যে উদ্যোগ, যে কি সব শেষ ফেস নেবে না বলেছিলেন, সেটা আজকে ঘোষণা হবে। আমি তো ভেবেছিলাম যে 10 টাকা শেষ, যেটা পেট্রোল ডিজেলে নেওয়া হচ্ছিল বলে খুব অভিযোগ উঠেছিল, এবং আমাদের বিরোধী দলনেতা তৎকালীন তিনি বলেছিলেন ক্ষমতা এলেই সেটা সরিয়ে দেবেন। আমি ভেবেছিলাম আজকে সেটা ঘোষণা হবে। আমি ভেবেছিলাম পেট্রোলের দাম 2 টাকা করা, ইলেকট্রিক বিলের পার ইউনিট রেট 2 টাকা করা, সেই 2 টাকা করা হবে, সেটা হয়নি। আমি দেখলাম লক্ষ্মীর ভান্ডারে 36,000 কোটি টাকা, অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা দেওয়া হলো। তার মানে 1 কোটির কাছাকাছি অন্নপূর্ণারা পাবেন। আমাদের সময় 2,50,00,000 পেত, ফলে 1.5 কোটি মানুষ পাবেন না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি দেখতে পেলাম না যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, সেটা নিয়ে কোনো বক্তব্য ওখানে আছে কিনা। আমি দেখতে পেলাম না যে নন নেট ফেলোশিপ এই পূর্বতন সরকার চালু করেছিল গবেষকদের জন্য, সেটা ওখানে আছে কিনা। আমি দেখতে পেলাম না যে হকার উচ্ছেদ নিয়ে পূর্বতন বিরোধী দলনেতা যেটা বলেছিলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়, সেই পুনর্বাসনের কোনো নীতি আজকে এই বাজেটে থাকবে কিনা। আমি দেখতে পেলাম যে দুটো ক্ষেত্রে ওই বিবি রামজি, অর্থাৎ আগে যে আমাদের মনরেগা ছিল, সেই মনরেগা কাজের জন্য একটা বরাদ্দ করা হয়েছে, এবং বাংলার বাড়ি, যেটা আমরা নাম দিয়েছিলাম PMAY, তার জন্য একটা বরাদ্দ করা হয়েছে। স্বাভাবিকভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের যে অভিযোগ ছিল যে ফাইন্যান্সিয়াল ব্লকেট করা হয়েছে 21 সালের পরে আত্মীবার 200 পার না হওয়ার জন্য, এবং আজকের এই বাজেট সেটাই প্রমাণ করে দিচ্ছে যে ওখানে লিখছে আমাদের যে রাজ্য সরকারের যে অংশগ্রহণ, তার একটা 14,000 কোটি টাকা বা 13,000 কোটি টাকা ওখানে দেওয়া আমি হলো। আসবো তার প্রদীপ্ত, মানে আমি এখানে কেন্দ্র সরকার ধনপাত্রীর কাছে আমার বরাদ্দ প্রশ্ন, যে কোথাও কি কেন্দ্র নির্ভর বাজেট, যেটা প্রদীপ্তরা অভিযোগ করছেন বা কুণাল ঘোষরা অভিযোগ করছেন, এবং একই সঙ্গে এখনো পর্যন্ত আপনাদের গুডবুকে থাকা তৃণমূল, অর্থাৎ যারা বিরোধী তৃণমূল রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার। না, আমি আসছি। প্রথমে কুণাল ঘোষের প্রশ্নের উত্তরটা দিই। উনি বলছেন যে এটা কেন্দ্রের উপরে নির্মিত বাজেট। এটা কিন্তু ঠিক নয়। কেন্দ্রীয় সরকার যা টাকা দেওয়ার থাকে সেটা ফাইন্যান্স কমিশন তার একটা প্রিন্সিপাল নির্ধারিত করে দেয়। যেমন আমাদের আর্টিকেল 270 অফ দ্য কনস্টিটিউশন, সেই হিসাবে ট্যাক্স রেভিনিউ কত যাবে সেটা ঠিক করা আছে। তো সে 41% রেশিও ঠিক করা আছে। গ্র্যান্টস কীভাবে দেওয়া হবে সেটা আর্টিকেল 275-এ দেওয়া আছে। তো কেন্দ্র সরকার ওই কনস্টিটিউশনে যে প্রভিশন আছে তার বাইরে গিয়ে মানে কোনো রকম বেআইনি কাজ করে তো দিতে পারবে না। কেন্দ্র যা দেবে সেটা একটা লেজিটিমেট হিসাবেই দেবে, যেটা অন্যান্য রাজ্যকে দিচ্ছে সেরকমভাবেই দেবে। কাজেই এই কথাটা বলা যে কেন্দ্রের উপরে নির্ভর করে এই বাজেটটা তৈরি করা হয়েছে, একেবারেই ভুল ধারণা। আসলে যে জিনিসটা বিগত 50 বছরে লেফট করতে পারেনি, টিএমসি করতে পারেনি, তাদের ওই ভিশনটাই নেই যে আসলে যে কোনো রাজ্য সরকার তার আলটিমেটলি তাকে নিজের রাজস্বের উপর নির্ভর করতে হয়। এখন আমরা যদি বিগত সরকারের যদি একটু সামান্য এটা দেখি যে তাদের নিজের ট্যাক্স রেভিনিউ তো কত দিক, তাদের
বেশিরভাগ তারা খরচ করে দিত রেভিনিউতেই, ক্যাপিটাল এক্সপেন্ডিচার তাদের হতো না। আর তারা যেহেতু ওটা হতো না, কেন্দ্রীয় সরকারের সাথে তারা রিলেশন ঠিক রাখেনি বলেই পরপর হয়েছে কি তাদের ডেট, শুধুমাত্র তারা ঋণের উপরে নির্ভর করে, আর ডেটেরটা তারা লেফট 2 লক্ষ কোটি টাকা, আর ইনহেরিট করলো টিএমসি, আবার এরা 8 লক্ষ তার বেশি ডেট রেখে দিল। এটা দিয়ে তো হবে না। নিজের রাজস্ব কীরকম বাড়ানো যায়, তার জন্যে প্রথম হচ্ছে যে নিজের রাজ্যে আমাকে বিনিয়োগের জন্যে সেরকম পরিবেশ তৈরি করতে হয়, সেরকম পরিকাঠামো তৈরি করতে হয়। সেটা যখন হবে তখন ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়লে তার জন্য ইকোনমিক বাড়ানোর জন্য তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করতে হবে, আপনাকে নীতি ঠিক করতে হবে। এখানে এত যে দুর্নীতি ছিল, এরকম এত পরিবেশটা নষ্ট করে দিয়েছে, বিনিয়োগকারীরা এখান থেকে পালিয়ে যাচ্ছিল। এবারে এখানে একটা ভরসা দেওয়া হচ্ছে, এই যে বলা হয় যে ভরসা ইন ভয় আউট। তো এর মধ্যে এখন কি হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে তো সব রকম সুবিধা আছে, এরকম রাজ্য তো কোনো অন্য রাজ্যে সেরকম জিনিসটা নেই। এখানে পাহাড় থেকে আরম্ভ করতে করে জঙ্গল, তারপরে নদী, সমুদ্র সব কিছুই আছে। এখানকার তো শস্য শ্যামলা ভূমি, এগ্রিকালচার এখানে ভালো হয়, মিনারেল রিসোর্স এখানে আছে, এখানে পোর্ট ফেসিলিটি আছে, সব কিছু আছে। তখন বিনিয়োগকারীরা এখানে আসবে না কেন? বিনিয়োগকারীরা তখনই আসবে যখন একটা রাজনৈতিকভাবে একটা পরিবেশটা ঠিক থাকে। সেই পরিবেশটা যখন ওরা দেখতে পাচ্ছে, এখানে এই বাজেটের মধ্যে দেখবেন যে বেশিরভাগ এমফেসিস দেওয়া হয়েছে পরিকাঠামোর জন্য। পরিকাঠামো যদি ঠিক হয়ে যায়, শিক্ষা চিকিৎসা ব্যবস্থা যদি ঠিক হয়ে যায়, শিক্ষা চিকিৎসা করার জন্য আপনি এই দেখুন কত রকম ইনস্টিটিউশন তৈরি হচ্ছে। আবার তারপরে গোটা পশ্চিমবঙ্গকে মনে রেখে জিনিসটা হচ্ছে, কোনো অঙ্গকে বাদ দেওয়া হয়নি। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, পাহাড়, জঙ্গল, মহল, সুন্দরবন সব দিকে। তো এই যে যখন সুবিধা হবে, 1 মিনিট শেষ করে দিই, এই রকম পরিবেশ হয়ে গেলে তাহলে হবে কি, বিনিয়োগকারীরা এখানে আসবে। বিনিয়োগকারীরা এলে অটোমেটিক ইকোনমিক জিএসটি কালেকশন বাড়ে। তারপরে যেরকম জিএসটিতে নন কমপ্লায়েন্স হয়েছে, সে কমপ্লায়েন্সগুলো বাড়াবে। সে দুটো জিনিস তাহলে হ্যাঁ ঠিক আছে। আমি একটু শ্রীকুমারদার কাছে যাই। শ্রীকুমারদা কিভাবে ব্যাখ্যা করছেন আজকের এই বাজেটকে? হ্যালো। হ্যাঁ শ্রীকুমারদা। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, বাজেটকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি কিভাবে দেখছি, বাজেটের বেশ কিছু ভালো হেডলাইন্স আছে, যে হেডলাইন্সগুলো যদি ইমপ্লিমেন্টেশনের দিকে যেতে পারে তাহলে হয়তো কিছু মানুষের কিছু উপকার হবে। কিন্তু মেজরিটি লোক তো এখনো কৃষিকেই তারা নির্ভর করে আছে। তো কৃষিকে যদি নির্ভর করে থাকে, তাহলে আপনি ধরুন কৃষিক্ষেত্রে বিনিয়োগ, কৃষি বিপণনের ক্ষেত্রে বিনিয়োগ, এই দুটোই তো কমে গেছে। এটা 1। 2 নম্বর হচ্ছে পোটাটো করিডোর করার কথা বলা হয়েছে। যেখানে আলু সব থেকে বেশি হয় সেইখানে সেই জেলা, সেটাকে জেলা করা হচ্ছে, আরামবাগ মানে হুগলি জেলাকে ভাগ করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আলুর মেজর অংশ তো আমাদেরই যদি দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়, তাহলেই আমরা কিন্তু আলুর দাম পাই কৃষক। সেই ব্যবস্থা তো করা হলো না। মাঝখান থেকে 2 বছর আগে যখন বলা হলো উড়িষ্যাতে পাঠানো হবে না আমাদের আলু, উড়িষ্যা গভর্নমেন্ট, নবীন পট্টনায়ক সরাসরি বললেন আমরা 2 বছরের মধ্যে আলুর ব্যবস্থা করে নেব, এবং আলুর ব্যবস্থা তারা করে নিয়েছেন, আর তারা কিনতে চান না। এইটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমি জল দেবো না তিস্তাতে যে পরিমাণ জল রয়েছে, বাংলাদেশকে জল দেওয়া সম্ভব ছিল, এখনো আছে এবং থাকবেও তিস্তার জল। আমরা যদি ওটাকে ঠিক করে প্ল্যানিং করে নিই তাহলেই করা যায়। পাশাপাশি দুটো দেশ, একটাই ছিল, আমরা এটা করলাম না। অর্থাৎ আমাদের ব্যবসাটা যে দেশগুলোতে হতে পারে, আমরা প্রচুর পরিমাণে আম পাঠাতে পারি। মালদা জেলা অর্থনীতি দাঁড়িয়ে আছে আমের ওপরে। আপনি একটা আম পাঠাতে পারছেন, আমের দাম কোথায় নেমেছে? মালদায় যদি পাইকারি বাজারে যান 15 টাকা কিলো ভালো ল্যাংড়া আম পাবেন আপনি এই মুহূর্তে। তাহলে তো এই বাংলাদেশে যাওয়া বন্ধ করে দিলেন, ওদিকে পাকিস্তানে কোনো ব্যবসা হয় না, শ্রীলঙ্কাও বন্ধ প্রায় একদম। তাহলে আমাদের চারিপাশে, চীনের তো প্রশ্নই নেই কোনো, তাহলে আমাদের চারিপাশের দেশগুলোতে আমরা নিজেরাই
ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে দিয়ে এবং তার জন্য সবই যে ঠিক আছে correlation শ্রীকুমারদা, কিন্তু দরকার, আমি এখানে বলতে বাধ্য সেটাকেও হচ্ছি যে ধ্বংস আমাদের করে এখানে ঘাতক ড্রোন পাঠাবে আর সেখানে আমরা আম পাঠানোর জন্য হাঁকুপাঁকু করব পাকিস্তানে, সেইটা একটু অসুবিধে আছে। না, দরকার নেই তো, দরকার নেই। আমি বলছি আমার যেটা এক্সট্রা, আমার যেটা এক্সেস, আমি কেন পাঠাতে পারি না? আম কথাটা প্রশ্ন এসছে। আম এখন যদি আপনি আমের বাজারে যান মালদাতে, আম পচে পড়ে আছে। আমি আসবো, 15 আমি একটু টাকা রিভুর কিলো কাছে ল্যাংড়া আসি। আম। রিভু, এটা কলকাতায় বসে বুঝতে পারা যাবে না। রিভু, হ্যাঁ বলুন। রিভু, আপনারা কিভাবে দেখছেন এই বাজেটকে? দেখুন, বাজেটে কিছু জনকল্যাণমূলক বা জনমৈনী প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেগুলো অবশ্যই আমরা প্রশংসা করি। যেমন 20% ডি এর কথা বলা হয়েছে, যেমন অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছে। কিন্তু বাজেটে কয়েকটা বিষয় আমরা লুফলস কিছু আছে, যে লুফলস গুলো আমি একটু হাইলাইট করতে চাই। দেখুন, বাজেটে প্রায় 8,15,691 কোটি টাকা যে ঋণভার আছে, সেই ঋণভার মেকআপ করার জন্য যে ফিসক্যাল ডেফিসিট আমাদের ঘাড়ে চাপবে, সেই ফিসক্যাল ম্যানেজমেন্টের কোনো উল্লেখ কিন্তু বাজেটে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। যেমন 20% ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু বাজেটে রাজস্ব আদায় বা কর বাড়ানোর সুস্পষ্ট কোনো রোডম্যাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় কথা আমি যেটা উল্লেখ করতে চাই, এই বিশাল বাজেটে শিল্প এবং এমএসএমইর ক্ষেত্রে মাত্র 1%-ও কম বরাদ্দ করা হয়েছে। এর ক্ষেত্রে এর ফলে যেটা হবে, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, সাস্টেনেবল এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে বাধ্য। দ্বিতীয় কথা, আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, বাজেটে 1 লক্ষ নতুন সরকারি কর্মসংস্থানের কথা বলা হলেও বেকারত্ব দূর করার জন্য, রাজ্যে যে বিপুল বেকারত্বের বোঝা আছে, সেই বেকারত্ব দূর করার জন্য টেকসই কোনো অর্থনৈতিক নীতি বা বেসরকারি বিনিয়োগের রূপরেখা কিন্তু দেয়া হয়নি। এই যে কয়েকটা লুফলস আছে, এই লুফলস গুলো থাকার ফলে এবং ফিসক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কোনো দিশা দেখানো হয়নি বলেই বাজেটে কিন্তু কিছু গ্যাপ থেকে গেছে, যে গ্যাপ আমি খুব সংক্ষেপে, আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমি এই লুফলস গুলো সম্পর্কে একদম 1.5 মিনিটে আপনার কাছে একটু জানার চেষ্টা করবো। ধান পাচ্ছি, সময় একদম সংক্ষিপ্ত, আমাকে শেষ করুন। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে ইনি বলছেন যে ফিসক্যাল ম্যানেজমেন্টের কোনো কথা বলা হয়নি। এখন ফিসক্যাল ডেফিসিট যেটা গতবার 3.4% ছিল, সেটাকে 2.91%-এ টার্গেট করা হয়েছে। রেভিনিউ ডেফিসিট যেটা 2.07% ছিল, সেটাকে 1.02% টার্গেট করা হয়েছে। ডেট টু জিডিপি রেশিও যেটা 38.29% ছিল, সেটাকে কমিয়ে রেখে 37.98% রাখা হয়েছে। এগুলো হচ্ছে ফিসক্যাল ম্যানেজমেন্টের কথা, যে কীরকমভাবে আমরা ডেটটাকে ম্যানেজ করব। ডেটটা ম্যানেজ করা মানে আপনাকে রেভিনিউ ডেফিসিটটাকে কমাতে হবে প্রথমে। তো রেভিনিউ ডেফিসিটটা কীরকম কমাবে? তো আপনাকে জিএসটি কালেকশন বাড়াতে হবে, নিজের ট্যাক্স রেভিনিউটাকে বাড়াতে হবে, যেটা আমি গতবার এর আগে বলছিলাম। তো জিএসটি রেভিনিউ বাড়াতে গিয়ে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আপনাকে সেরকম ইনভেস্টমেন্টের পরিবেশ তৈরি করতে হবে। তার মানে ওয়ান অফ দ্য থিং ইজ যে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, আপনাকে ইজ অফ ডুইং বিজনেস করতে হবে, ইন্ডাস্ট্রির লোকের সাথে কথাবার্তা করতে হবে। এগুলো সব প্রসেস আছে, একদিনে তো হবে। আজকে এত বছর, 50 বছর ধরে যে নেগেটিজম বা ন্যারোনেস চলে এসেছিলো, সেটাকে কনভার্ট করতে গিয়ে তো সময় লাগবে। কিন্তু তার জন্য বাজেটের মধ্যে যেভাবে আর তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত স্টেপ নেওয়া হচ্ছে, সে সমস্ত স্টেপগুলো এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে এখানকার মানুষের আশা প্রত্যাশা নিয়েই এই যে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে একটা, এই কয়েকদিনের মধ্যে 1 মাস, মানে 1.5 মাস হয়েছে, এর মধ্যেই তো সারা পশ্চিমবঙ্গের মানুষ তারা একেবারে উৎসাহে পাগল হয়ে যাচ্ছে। একদমই। আমার এখানে প্রদীপ্তর কাছে একদম শেষে, প্রদীপ্ত না, আবার একটু জাস্ট ফিনিশ করে দিই। আলুর ব্যাপারটা উনি বলছিলেন। সংক্ষেপে প্লিজ। আলুর ব্যাপারে তো 200 টাকা পার কুইন্টাল এখানকার চাষিদের জন্য তো ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে কোল্ড স্টোরেজ, লজিস্টিক, সাপ্লাই চেইন, এগুলো করে তো এই বিজেপি সরকার এই 5টা শক্তির কথা এখানে বলেছে। তার মধ্যে শিল্প, তারপরে কৃষি, তার মধ্যে জ্ঞান, তার মধ্যে জীবিকা, এগুলো সবই তো রয়েছে। খুব সংক্ষেপে, একদম সময় শেষ। প্রদীপ্ত, এই যে নতুন 5টা জেলার কথা ঘোষণা করা এবং এই যে সমস্ত অঞ্চলের, উত্তরবঙ্গ,
সেই উত্তরবঙ্গের জন্য একদম উজাড় করে বরাদ্দ রয়েছে, এগুলো কি আগে ভাবা যেত না? এই বাজেটে কেন্দ্র নির্ভরতা যেমন রয়েছে, যে আইআইটি এইমস এর কথা বলা হচ্ছে সেটা কেন্দ্র নির্ভরতার একটা নিদর্শন, যেরকম PMAY বা ভিরামজির কথাও বললাম, ঠিক তেমনি এই বাজেটে দেখবে আমাদের পূর্বতন ফেব্রুয়ারি মাসে যে বাজেট, সেই ভোট অন অ্যাকাউন্টের বাজেটের একটা রিফ্লেকশন রয়েছে। যেমন 50,000 নিয়োগ, ইতিমধ্যে 35,000 শিক্ষক শিক্ষিকা নির্বাচনের নির্বাচনের জন্য কাউন্সেলিং হয়ে রয়েছে, সেটা নিয়োগ হলেই 35,000 শিক্ষক হয়ে যাবে। শিক্ষাকর্মীর জন্য 5,500 না 6,000 নিয়োগের ব্যবস্থা পূর্বতন সরকার করে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞাপন পূর্বতন সরকার দিয়ে গিয়েছে, এবং সেখানেও প্রায় 7,000-এর কাছাকাছি, ভুল বললাম, 1,700-র কাছাকাছি নিয়োগের ব্যবস্থাপনা করে গিয়েছে। সেরকম ভাবেই দেখা যাচ্ছে এই যে 50,000 নিয়োগের ব্যবস্থাপনা, যেমন পুলিশের ক্ষেত্রে এটা একটা ব্যবস্থাপনা আগের সরকার করে দিয়ে গেছে। সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। আমাদের নজর এই মুহূর্তে দাঁড়িয়ে নিউ টাউনে পাঁচতারা হোটেলে সেশন শেষে কি বলেন ঋতব্রত সন্দীপনরা, বা আদৌ কিছু বলেন কিনা সেদিকে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।